হাই গাইস, আমরা আজকে কম্বলের বিজনেস শুরু করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবর ন্যায় বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি ইসলামী হোসেন। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কারক ও বিভক্তি থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, এবং কারক ও বিভক্তি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা আসার সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা আজকের এই ক্লাসটিতে থাকছে। তোমরা একটু জানিয়ে দাও যে ভয়েস ক্লিয়ার আছে কিনা, এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছো একটু ঝটপট জানাও। ভয়েস ক্লিয়ার আছে কিনা, স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, আর কারক ও বিভক্তি সম্পর্কে কার কতটুকু ধারণা আছে বা এর আগে ক্লাস করেছে কিনা সব কিছু একটু জানাও। এক মিনিট পরে মূল ক্লাসটি শুরু করব। দেখো, বিশেষ করে যারা নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী আছো, প্রতি বছরই প্রশ্ন প্যাটার্নে এই কারক ও বিভক্তি থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকে, সেটা করণ কারক, অপাদান বা অধিকরণ কারক। এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ, মানে সকল প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য আজকের ক্লাসটি সমানভাবে প্রযোজ্য। শুরুতেই দেখো, আমরা বেসিক থেকে আলোচনা করব। প্রথমে যেই প্রশ্নটা বিগত বছরে অনেকবার এসেছে সেটি হচ্ছে, দেখো, কারককে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো বলো তো? ক্রিযোগ নক পাবো। কি পাবো? ক্রিযোগ নক। এই যে দেখো, ক্রিযোগ নক, এটি হচ্ছে বা তোমার এখানে অক আছে, প্রত্যয় হিসেবে নকও থাকতে পারে। অর্থাৎ যেটা দ্বারা কাজ করা বোঝাবে তার আগে আমরা ধাতু চিহ্নটা ব্যবহার করব। কি ব্যবহার করব বলো তো? ধাতু চিহ্ন। অনেকে সালাম জানিয়েছো, আমি ধীরে ধীরে যাচ্ছি, বেসিক আলোচনা করব, এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এমনিতে উত্তর করতে পারবা। এবার দেখো, প্রশ্ন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এটি যে কারক শব্দটির অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যা দ্বারা কাজটা সম্পাদিত হয় সেটি হচ্ছে তোমার কারক। এরপরে কারক কাকে বলে? বাক্য স্থিত, মানে বাক্য অবস্থিত ক্রিয়াপদ ও নামপদের সম্পর্ককে দুইটা তথ্য মনে রাখবে, একটা হচ্ছে নামপদ, আরেকটি হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ ক্রিয়াপদ ও নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ক্রিয়াপদ ও নামপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। আর কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারককে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এটা হচ্ছে কি? ক্রিযোগ নক বা হচ্ছে অক প্রত্যয়। ক্রিযোগ নক বা অক প্রত্যয়। তোমরা শেষ পর্যন্ত থাকো, আজকের ক্লাসটি থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে এবং হুবুও কমন পাবে। তোমার যেখানে প্রশ্ন থাকুক না কেন, এই কারক ও বিভক্তি থেকে তুমি অবশ্যই কমেন্টে জানাবে, আমি সলভ দিয়ে দিব। এবার এই প্রশ্নটা আমি 100% দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। যে বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে, এই 4টি আলোচ্য বিষয়ের মধ্যে এই কারক ও বিভক্তি কোন অংশে আলোচিত হয়। আর পিডিএফ তারাই পাবে যারা হচ্ছে ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে আমাকে জানাবে, তারা পিডিএফ পাবে। দেখো, বাংলা ব্যাকরণে যে 4টি আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে এই কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ বাক্য ছাড়া কারক সম্ভব নয়। বাক্য ছাড়া কারক সম্ভব নয়। এটা এই জন্য কী হবে বলো তো? এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এরপরে যেই তথ্যটি গুরুত্বপূর্ণ, যে বিভক্তি, তুমি কারক করবা আবার বিভক্তি লাগবে না তা তো হয় না। কারক ও বিভক্তি ওতপ্রোতভাবে জড়িত। কারক ও বিভক্তি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, এই বিভক্তি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে নাম বিভক্তি। এখন এই যে দেখো, বাংলা শব্দ বা কারক বিভক্তি 7 প্রকার। কয় প্রকার? 7। একটা হচ্ছে প্রথমা বিভক্তি, এখানে কোনো বিভক্তি নাই, অর্থাৎ এখানে শূন্য হবে। কি হবে? এই প্রথমা বিভক্তি এখানে হচ্ছে তোমার শূন্য হবে। দ্বিতীয় বিভক্তি কি কি? সেটা হচ্ছে দেখো,
দ্বিতীয় বিভক্তি হচ্ছে তোমার কে রে ব্যাপিয়া, কি হবে বলো তো? দ্বিতীয় বিভক্তি হচ্ছে তোমার কে রে ব্যাপিয়া। একটা হচ্ছে কে, একটা হচ্ছে রে, একটা হচ্ছে ব্যাপিয়া, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিভক্তি। আর তৃতীয় বিভক্তি সেটা কী হবে বলো তো? এখান থেকে তোমাদের নার্সিংয়ে এসেছিল যে তৃতীয় বিভক্তি নিচের কোনটি, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে তোমার তৃতীয় বিভক্তি। প্রশ্ন আসতে পারে যে তৃতীয় বিভক্তি নিচের কোনটি? চতুর্থী হচ্ছে কে রে জন্য নিমিত্ত, আর পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হবে এ অন্তস্থা অতে। এটা হচ্ছে বিভক্তি 7 প্রকার। তোমরা এখনই নোট করবা না, তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, পরে তোমরা নোট করবা, এখনই নোট করবা না, এখন জাস্ট বোঝো। দেখো, নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী কারক কয় প্রকার ছিল, আর পুরাতন বোর্ড বই অনুযায়ী ব্যাকরণ মানে হচ্ছে কারক কয় প্রকার ছিল, সেটা আমরা এখন জানবো। আমাকে ফোনটা দিস তো রাব্বি। দেখো, নতুন ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী কারক হচ্ছে তোমার কর্তা কারক, তারপরে কর্মকারক, করণ, অপাদান, অধিকরণ আর সম্বন্ধ কারক। এই সম্বন্ধ কারক থেকে তোমাদের এবার প্রশ্ন আসবে, গতবারও এসেছে, এবারও আসার সমূহ সম্ভাবনা রয়েছে। সম্বন্ধ কারক কেন আসবে সেটা একটু দেখো। কারণ এই সম্বন্ধ কারক কিন্তু আগে যে পুরাতন বোর্ড বই সেখানে কিন্তু সম্বন্ধ কারক ছিল না, এখন কিন্তু সম্বন্ধ কারকটা তোমার যুক্ত হয়েছে। এবং মনে রাখবা, এই সম্বন্ধ কারকের কোন বিভক্তি যুক্ত থাকে? র থাকতে পারে, তারপরে দেখো এর থাকতে পারে, তারপর হচ্ছে কের বা হচ্ছে তোমার কার, এই বিভক্তিগুলো তোমার সম্বন্ধ কারকে থাকতে পারে। যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কয়। যে বাঁশবাগানের মাথার উপরে, যে মাথার, দেখো র আছে একটা। আমার শার্টের বোতামগুলো অন্যরকম, এই যে আমার, তারপরে বাঁশবাগানের মাথার, যে মাথার, দেখো বিভক্তি থাকতে পারে, র থাকতে পারে, এর থাকতে পারে, কের থাকতে পারে, কার থাকতে পারে, সেটা হচ্ছে সম্বন্ধ কারক। আর বাকিগুলো তো আমরা অনেক উদাহরণের মাধ্যমে শিখব। পুরাতন বোর্ড বইয়ে আগে সম্প্রদান কারক ছিল, এখন কিন্তু এই সম্প্রদান কারকটা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু সম্প্রদানের কারকের বিপক্ষে ছিল। এবং যদি নিঃস্বার্থভাবে দান করা বোঝায় তখন সেটা কী হবে? সম্প্রদান কারক হবে। কী হবে? সম্প্রদান কারক হবে, নিঃস্বার্থভাবে দান করা বোঝালে। যেমন যদি বলা হয় ভিক্ষুককে ভিক্ষা দাও, তাহলে তুমি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছ, এখানে তো কোনো চাওয়া পাওয়া নাই। যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না সেটা হচ্ছে তোমার সম্প্রদান কারক হবে। কী হবে? সম্প্রদান কারক। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আলোচনা করব। শুরুতেই এই যে কারক শেখার কবিতা, এইটা প্রত্যেকেই একটা এসএস দিয়ে ডান লিখে জানাও। এইটা তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে কারকে তুমি 99% যে কোনো প্রশ্ন খুব সহজেই সলভ করতে পারবা। আমরা আছি 206 জন, কিন্তু শেয়ার মাত্র হচ্ছে 83টা। একটা অনেকে এই কমেন্টও করে না, লাভ রিয়াক্টও দেয় না, এটা খুবই খারাপ। আমি একটু পড়ে দিই, একটু আমাকে সময় দাও। দেখো, আমরা যদি ক্রিয়ার কাছে কে, কার বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা কী পাবো বলো তো? কর্তৃকারক পাবো। যদি ক্রিয়ার কাছে আমরা কে, কার বা কারা দিয়ে প্রশ্ন করি সাধারণত তখন সেটা কী পাবো? কর্তৃকারক পাবো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কর্মকারক পাবো, সব সময় না, ব্যতিক্রম আছে, আমি উদাহরণ দিব। যন্ত্র, মাধ্যম, কর্ণের চিহ্ন, যন্ত্র থাকতে পারে, মাধ্যম থাকতে পারে। তারপরে দেখো কিসের মাধ্যমে, কিসের দ্বারা, তারপরে হচ্ছে কিসের মাধ্যমে, উপায়ে, কোন উপায়ে, এগুলো দিয়ে প্রশ্ন করেও তুমি করণ কারক পাবা। উদাহরণ যদি আমি দিই, দেখো, এ কলমে ভালো লেখা হয়, লাঙল দিয়ে জমি চাষ করা হয়, চেষ্টায় সব হয়, সাধনায় তোমার কীর্তিমান, সেটা হচ্ছে যে মানে জগতে কীর্তিমান হও সাধনায়। এরপরে দেখো আসতে পারে যে শিকারী বিড়াল গোপে চেনা যায়, তাহলে শিকারী বিড়ালটা চেনার মাধ্যম কি? গোপ। তারপরে লাঙল দিয়ে জমি চাষ করা হয়। এই যে তোমার যন্ত্র, উপকরণ, মাধ্যম, এখানে উপকরণও মনে রাখবা। যন্ত্র, উপকরণ বা মাধ্যম যদি থাকে তখন সেটা কি হবে? করণ কারক হবে। কি হবে? করণ কারক।
আপনি পড়ালে একবারই মনে থাকে, আমি সেইভাবে পড়াচ্ছি, একটু সময় দাও আমাকে। তারপরে দেখো দান ত্যাগে সত্য ভিন্ন। সত্য মানে কি বলো তো? মালিকানা সত্য। তুমি নিঃস্বার্থভাবে যদি কাউকে দান করে দাও তখন সেটা সম্প্রদানকারক হবে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কোনো চাওয়া পাওয়া নাই, তাহলে যেখানে চাওয়া পাওয়া থাকবে না সেটা সম্প্রদানকারক হবে। এরপরে দেখো মাইনাসে অপাদান, যদি সম্পর্ক মাইনাস বোঝায়, সম্পর্ক যদি মাইনাস বোঝায় তখন সেটা অপাদানকারক হবে। পাপ বিপদ ভয়, আমি অনেক উদাহরণ দিব। যদি এখন বলি গাছ থেকে পাতা ঝরে পড়েছে, গাছ থেকে পাতা ঝরে পড়েছে, তাহলে গাছ আর পাতার সম্পর্ক কি? এখানে মাইনাস, অপাদানকারক। এরপরে আসতে পারে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন ছেড়েছে, তাহলে দেখো ট্রেনের সাথে আর কমলাপুর রেল স্টেশনের সাথে সম্পর্কটা কি? প্লাস নাকি মাইনাস? মাইনাস, অপাদানকারক হবে। তারপরে আসতে পারে তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তাহলে বলো তো এটা কি হবে? তিলে তৈল আছে, এটা তো অধিকরণ, কিন্তু আমি যদি বলি তিলে তৈল হয়, দেখো প্রশ্নটা এমন আসতে পারে তিলে আমি বেসিক পড়াবো, আগে জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে নিচ্ছি। তিলে তৈল হয়, এটার মানে হচ্ছে মনে করো এটা হচ্ছে তিল, এই তিল থেকে তেলটা বের হয়ে যাচ্ছে, তাহলে সম্পর্ক প্লাস নাকি মাইনাস? মাইনাস। আর মাইনাস হলে সেটা কি হবে বলো তো? অপাদানকারক হবে। কি হবে? অপাদানকারক। শাওন, তুই আজকে অফলাইনে ক্লাস করিসনি, তোকে রিমুভ করে দেওয়া হবে। এরপরে দেখো বিষয় কাল প্লাসে অধিকরণ হয়, যদি সম্পর্ক প্লাস বোঝায়, সম্পর্ক যদি প্লাস বোঝায় তখন সেটা কি হবে? অধিকরণ কারক হবে। দেখো কোনো একটা বিষয় বোঝাতে পারে, কাল মানে সময়কে বোঝাতে পারে, যেমন বসন্তে ফুল ফোটে, এখানে বসন্ত কোন কারক? তারপর দেখো গাছে নতুন পাতা গজিয়েছে, গাছে নতুন পাতা গজিয়েছে, তাহলে এখানে সম্পর্ক প্লাস হচ্ছে, আর সম্পর্ক যখন প্লাস বোঝাবে তখন সেটা কি হবে? অধিকরণ কারক হবে, অধিকরণ কারক। এবার দেখো এই বিভক্তি, বিভক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে তোমার নাম বিভক্তি। এই যে এই চার থেকেও তোমাদের প্রশ্ন আসে, কারণ তুমি কারক করবা কিন্তু বিভক্তি করবা না, বা বিভক্তি তুমি জানবা না, সেটা হবে না। এবং তুমি যখন তৎপুরুষ সমাস করবা তখন এই বিভক্তিগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। আগে বেসিক আলোচনা করি, এরপর হচ্ছে আমি প্রায় 50টা প্রশ্ন রেখেছি এমসিকিউ, সেটা তোমরা উত্তর করবা এবং হুবহু কমন পেয়ে যাবা। একটু সময় দাও। হ্যাঁ, অফলাইনে যেটা পড়ানো হয় সেটা অনলাইনে পড়ানো হয় আর কি। দেখো প্রথমা বিভক্তি, এখানে কি হবে? শূন্য। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, কি হবে বলো তো? কে রে। দ্বিতীয় বিভক্তি হচ্ছে রব্বি, দ্বিতীয় বিভক্তি দেখো এখানে কি হবে? কে হবে আর রে হবে, দ্বিতীয় বিভক্তি হবে কে রে। তৃতীয় বিভক্তি দেখো দ্বারা দিয়া কর্তৃক, এটা বিগত বছরের প্রশ্ন। তৃতীয় বিভক্তি নিচের কোনটি? সেটা হবে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী দেখো সেটা হচ্ছে কে রে, এখানে হবে কে হবে, এরপর রে হবে, কে রে জন্য নিমিত্ত, কে রে জন্য নিমিত্ত, এটা হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি। প্রশ্ন হতে পারে তোমার মধ্যে যে দ্বিতীয় বিভক্তির মধ্যে কে আছে, রে আছে, আবার চতুর্থীর মধ্যে কে রে আছে, কিভাবে আমরা পার্থক্য করব? মনে রাখবা এই দ্বিতীয় বিভক্তি দ্বারা সাধারণত কাজ করা বোঝায়, আর চতুর্থী দ্বারা এটা দান সেবা ভক্তি বোঝায়, দান সেবা ভক্তি বোঝায়, দান সেবা ও ভক্তি বোঝাবে। পঞ্চমী কি হবে? এ অন্তস্থ অ তে বা হতে থেকেছে, এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী হবে র এর, সপ্তমী হবে এ অন্তস্থ অ তে, আর পঞ্চমী দেখো হতে থেকেছে এ হবে, এই যে অন্তস্থ অ, এটা হচ্ছে সপ্তমীর মধ্যে যাবে। এ হচ্ছে বিভক্তি। অর্থাৎ কারক করতে গেলে অবশ্যই তোমাকে বিভক্তি লাগবে, জানা লাগবে। পরের অংশটুকু দেখো, কর্তৃকারক। অর্থাৎ এখানে দেখো ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় সে হচ্ছে কর্তৃকারক। আমি যদি বলি রহিম স্কুলে যায়, তাহলে কে স্কুলে যায়? আমরা কবিতাটা পড়েছিলাম যে কে কার কারা দিয়ে বের হয় কর্তৃ, অর্থাৎ তুমি যদি ক্রিয়ার কাছে প্রশ্ন করো কে কার বা কারা দিয়ে, তাহলে সাধারণত তোমার কর্তৃকারক বা কর্তা বের হয়ে আসবে। এখানে দেখো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা হচ্ছে দেখো এই যে পাগলের নিচে আন্ডারলাইন, ছাগলের নিচে আন্ডারলাইন, তাহলে এখানে বলার কাজটা কে করছে বলো তো? পাগল। তারপরে দেখো খাওয়ার কাজটা কে করছে? ছাগল। তাহলে এখানে কর্তাকে, এই কর্তা হচ্ছে দেখো যে পাগল ছাগল, এটা হচ্ছে কর্তা, অর্থাৎ এটা হবে
কর্তৃকারক হবে। আমরা প্রশ্ন কেমন আসবে দেখো, প্রশ্ন হতে পারে তোমাদের এখান থেকে কেমন প্রশ্ন আসবে। আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, তাহলে যে কে, কার বা কারা দিয়ে, কারা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিল, এই রিক্সা নেওয়ার কাজটা কারা করেছিল, এই যে আমরা, অর্থাৎ আমরা হচ্ছে এখানে কর্তা, অর্থাৎ এটি হচ্ছে কর্তৃকারক। এটা কি কারক? কর্তৃকারক। কর্মকারক দেখো, এটা আসতে পারে প্রথম লাইনটা, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক বলা হয়। কি বলা হয়? কর্মকারক। যেমন শিক্ষককে জানাও, কাকে জানাও? কাকে জানানোর কথা বলা হচ্ছে? শিক্ষককে। এরপরে দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমারে তুমি করিবে ত্রাণ এমোর এ নহে মোর প্রার্থনা। খুবই গুরুত্বপূর্ণ এটি। এটা হচ্ছে তোমার, এটা কর্মকারক। কী হবে বলো তো? কর্মকারক। শিক্ষককে জানাও, এখানে শিক্ষক হচ্ছে, এখানে শিক্ষককে আশ্রয় করেই কিন্তু ক্রিয়া সম্পাদিত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কর্মকারক। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। প্রশ্ন আসতে পারে আমারে, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মকারক হবে। কী হবে? কর্মকারক। করণ কারক দেখো, এখান থেকে প্রশ্নটা বেশি আসে। করণ কারক, দেখো যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় তোমার করণ কারক বলা হয়। যন্ত্র, মাধ্যম বা উপকরণ বোঝাবে। যেমন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে। এরপর প্রশ্ন আসতে পারে যে লাঙল দিয়ে জমি চাষ করা হয়। উদাহরণগুলো খাতায় লিখে রাখবে বা পিডিএফ পেয়ে যাবে। লাঙল দিয়ে জমি চাষ করা হয়, সংক্ষেপে লিখছি আমি। এরপর থাকতে পারে দেখো চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়। এখানে চেষ্টায় এটা কোন কারকে কোন বিভক্তি? তারপরে থাকতে পারে দেখো জগতে কীর্তিমান হও সাধনায়, জগতে কীর্তিমান হও সাধনায়। এই সাধনায় কোন কারকে কোন বিভক্তি? কি হবে তখন বলো তো? এটা তোমার করণ কারক হবে। এরপর আসতে পারে যে শিকারি বিড়াল গোপে চেনা যায়। এইগুলোর ভিতর থেকে হুবহু কমন পেয়ে যাবা। শিকারি বিড়াল গোফে চেনা যায়, মানে গোপ দেখে শিকারি বিড়াল চেনা যায়। তাহলে চেনার মাধ্যমটা কি বলো তো? এই যে গোফ। এরপরে দেখো লাঙল দিয়ে জমি চাষ করা হয়। যদি যন্ত্র, উপকরণ বা মাধ্যম বোঝায়, যন্ত্র, উপকরণ বা কোনো মাধ্যম বোঝায়, তখন সেটা কি হবে? তোমার করণ কারক হবে। কি হবে? করণ কারক। এরপরে চেষ্টায় সব হয়, জগতে কীর্তিমান হও সাধনায়, এগুলো সব হচ্ছে তোমার করণ কারক হবে। কি হবে? করণ কারক হবে। অপাদান কারক দেখো, এইখান থেকে তোমাদের প্রশ্নটা বেশি আসে। অপাদান কারক থেকে তোমাদের প্রশ্নগুলো বেশি আসে। ক্যামেরা কি নড়তেছে? একটু দেখ। না না না, নড়তেছে কিনা দেখ। দেখো অপাদান কারক, অপাদান কারক মানে সম্পর্ক মাইনাস। অপাদান কারক মানে কি বলতো? সম্পর্ক মাইনাস হবে, সম্পর্ক মাইনাস বোঝাবে অপাদান কারক মানে। যেমন আমি অনেকগুলো উদাহরণ এখানে লিখছি দেখো। জমি থেকে ফসল পাই, তাহলে ফসলটা তুমি জমি থেকে নিয়ে এসেছো, তাহলে জমির সাথে এই ফসলের সম্পর্কটা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। সম্পর্ক যখন মাইনাস বোঝাবে তখন সেটা অপাদান কারক হবে। এরপরে দেখো কাপটা উঁচু টেবিল থেকে নিচে পড়ে গেল। এই যে উঁচু টেবিল, এই যে কাপ, এই কাপটা আমার হাত থেকে, মনে করে এটা টেবিল, এই টেবিল থেকে নিচে পড়ে গেল। তাহলে দেখো এই হাতের সাথে আর এই কাপের সম্পর্কটা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। যখন মাইনাস হবে সম্পর্ক, তখন সেটা কি হবে? অপাদান কারক হবে। কি হবে? জ্বলন্ত উদাহরণ দেখাইলাম। এরপরে আসতে পারে যে দেশ থেকে হায়েনারা, হায়েনা মানে পাকিস্তান হানাদার বাহিনী, অন্য কিছু ভেবো না আবার। দেশ থেকে হায়েনারা পালিয়েছে, অর্থাৎ দেখো এখানে সম্পর্ক কি বোঝাচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। তারপরে গাছ থেকে পাতা ঝরে পড়েছে, গাছ থেকে পাতা ঝরে পড়েছে, সম্পর্ক দেখো এখানে কি? মাইনাস বোঝাচ্ছে। এরপর আসতে পারে যে
তিলে তৈল হয়, তিলে তৈল হয়। তাহলে দেখো তিল থেকে তেলটা বের হয়ে যাচ্ছে, সম্পর্ক মাইনাস। এরপর আসতে পারে মেঘে বৃষ্টি হয়, মেঘে বৃষ্টি হয় অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হয়। এগুলো সব হচ্ছে তোমার অপাদান কারক হবে। কি হবে? অপাদান কারক। জমি থেকে ফসল পাই, কাপটা উঁচু টেবিল থেকে নিচে পড়ে গেল, তিলে তৈল হয়, দেশ থেকে হায়েনারা পালিয়েছে, সম্পর্ক মাইনাস, গাছ থেকে পাতা ঝরে পড়েছে, সম্পর্ক মাইনাস, মেঘে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। তারপরে আসতে পারে যে তোমার উদাহরণ দেওয়া হয়েছে ম্যাক্সিমাম সবই, বাঘ দেখে ভয় পাও কেন, বা পাপ থেকে বিরত থাকো, বাবাকে বড্ড ভয় পাই। এগুলো সব হচ্ছে অপাদান কারক। এগুলো কি? অপাদান কারক। তোমাদের অপাদান কারক, অধিকরণ কারক এবং করণ কারক থেকে প্রশ্নটা বেশি আসে। যে উদাহরণগুলো দিলাম এর ভিতর থেকে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। এতটুকু ক্লিয়ার কিনা বলো, আমি পরবর্তী অংশে যাব। তাহলে সম্পর্ক যদি মাইনাস বোঝায় তখন সেটা কী হবে বলো তো? অপাদান কারক হবে, অপাদান কারক। এরপরটা দেখো অধিকরণ কারক, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অধিকরণ কারক মানে সম্পর্ক প্লাস বোঝাবে, স্থান বোঝাবে, সময় বোঝাবে। কি কি বললাম? সম্পর্ক প্লাস বোঝাবে, স্থান বোঝাবে, সময় বোঝাবে। সেটি হচ্ছে তোমার অধিকরণ কারক। কী হবে বলো তো? অধিকরণ কারক হবে। এবং এইখানে আমি যদি বোঝার জন্য শর্টকাট একটা টেকনিক লিখি, সেটা হচ্ছে ক্লোজ আপ। দেখো এই যে অধিকরণ কারক মানে কি বলতো? ক্লোজ আপ। ক্লোজ আপ মানে কি বলতো? কাছে আসার গল্প। সম্পর্ক প্লাস, সম্পর্ক প্লাস হলে সেটা অধিকরণ কারক হবে। এই শর্টকাট টেকনিকগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো গতবারও এই উদাহরণটা এসেছে যে বাবা বাড়িতে আছে, তাহলে বাড়ি একটা কি বলতো? স্থান। স্থান বোঝালে অধিকরণ কারক হবে। বিকাল 5টায় অফিস ছুটি হবে, তাহলে দেখো এটা সময়কে ইন্ডিকেট করছে, সময়কে বোঝাচ্ছে। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, তাহলে দেখো এই যে কোনো একটা বিষয়ে যদি দক্ষতা বা অদক্ষতাকে নির্দেশ করে তখন সেটা অধিকরণ কারকে বৈষয়িক হবে। আমরা এই পরে বিস্তারিত জানবো। এরপরে হতে পারে দেখো বসন্তে ফুল ফোটে, বসন্তে ফুল ফোটে। তাহলে খেয়াল করো এখানে বসন্তর নিচে যদি আন্ডারলাইন করা থাকে, বসন্ত একটা সময় বোঝাচ্ছে, অধিকরণ কারক হবে। এরপর আসতে পারে তোমার যে গাছে নতুন পাতা গজিয়েছে, গাছে নতুন পাতা গজিয়েছে। তাহলে দেখো গাছের সাথে পাতার যে সম্পর্কটা সেটা হচ্ছে প্লাস সম্পর্ক, অর্থাৎ এটা কি হবে? অধিকরণ কারক হবে। এরপর আসতে পারে যে আকাশে চাঁদ আছে বা চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে। তাহলে আকাশ দেখো একটা কি বোঝাচ্ছে এখানে? অর্থাৎ যে যদি সম্পর্ক প্লাস বোঝায়, স্থান বোঝায়, তারপর সময় বোঝায়, তখন সেটা কি হবে? অধিকরণ কারক হবে। আবার বলছি, কোনো স্থান বোঝাতে পারে, কাল, কাল মানে সময়, টেন্স মানে কাল, কাল মানে সময়, বিষয় বোঝাতে পারে, বা ভাব নির্দেশিত যদি হয় তখন সেটা হচ্ছে অধিকরণ কারক। এখানে যে উদাহরণগুলো লিখেছি এর বাইরে থেকে আসবে না। বাবা বাড়িতে আছে বা বাবার জায়গায় মা দিতে পারে, এতটুকু চেঞ্জ করতে পারে। তারপরে দেখো কোনো একটা বিষয়ে যদি দক্ষতা বা অদক্ষতা নির্দেশ করা হয় তখন সেটা তোমার অধিকরণ কারক হবে। বিকাল 5টায় অফিস ছুটি হবে, সময়কে বোঝাচ্ছে এখানে। বসন্তে ফুল ফোটে, বসন্ত একটা কাল, সময় বোঝাচ্ছে। গাছে নতুন পাতা গজিয়েছে, সম্পর্ক প্লাস। আকাশে চাঁদ উঠেছে, তাহলে আকাশ এটা কী হবে? অধিকরণ কারক হবে। এরপরে দেখো আসতে পারে বাবা বাড়িতে আছেন, এটা তো বললামই, আরও উদাহরণ সামনে আসবে। এরপরে সম্বন্ধ কারক, এটা বেশি গুরুত্বপূর্ণ। সম্বন্ধ কারক এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরবর্তীতে এসেছো নিজেদের টাইম লাইনে ক্লাসটি একটু শেয়ার করে রাখো, কারণ তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তোমরা অবগত হয়েছো। শেষ মুহূর্তে তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং এই মাস্টার্স ক্লাসগুলো তোমাকে একেবারে খেয়ে ফেলতে হবে এক কথায়। দেখো যে কারকে বিশেষ্য মানে কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য, আর নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সর্বনাম। অর্থাৎ যে কারকে বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয় তাকে সম্বন্ধ। এত কিছু মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা এ কারকের শব্দের সঙ্গে রয়া থাকতে পারে, এর থাকতে পারে, এর, কার, এই বিভক্তিগুলো যুক্ত থাকে। যেমন উদাহরণগুলো দেখো, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার শ্লোক বলা, কাজলা দিদি কই। ক্লাস
চতুর্থ শ্রেণীতে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, এই কবিতাটা পড়েছো তোমরা সবাই, ওইখান থেকে এই লাইনটা নিয়েছে যে ফুলের গন্ধে ঘুম আসে না। তাহলে দেখো এখানে কোন বিভক্তি আছে? র আছে। এরপরে আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, আমার, দেখো এখানে কি আছে? র আছে। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, তখনকার, কার আছে দেখো। তাহলে মনে রাখবা এই কারকে শব্দের সঙ্গে র থাকতে পারে, এর থাকতে পারে, কার থাকতে পারে, এই বিভক্তিগুলো থাকবে। সম্বন্ধকারক, আবারও বলছি এই সম্বন্ধকারকটা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবা শব্দের সাথে এই বিভক্তিগুলো আছে কি না। এরপরে দেখো আরও শ্রেণী বিভাগ আছে কর্তাকারক, যেমন এখানে আমরা এমসিকিউতে চলে যাব। এর আগে যে আরও যে গুরুত্বপূর্ণ দুই একটা তথ্য তোমাকে জানতে হবে সেটা দেখো। মুখ্য কর্তা কি? মুখ্য কর্তা এগুলো থেকেও তোমাদের এমসিকিউতে আসবে। সেটা হচ্ছে নার্সিংয়ের পাশাপাশি রাবিতে, চবিতে, জগন্নাথে, খুলনাতে, খুলনা বিশ্ববিদ্যালয়ে এখানে প্রশ্নগুলো আসবে গুচ্ছে। মুখ্য কর্তা কি? যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এখানে দেখো ফুটবল খেলার কাজ কে করছে? এই যে ছেলেরা। আমি লিখছি, তাহলে লেখার কাজটা কে করছে? আমিই লিখছি। তাহলে যে নিজের কাজ নিজেই সম্পাদন করবে সে হচ্ছে এই মুখ্য কর্তা। প্রযোজকটা বেশি গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি, মনে রাখবা। যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল কিন্তু ঘাস খায় না, গরুকে দিয়ে ঘাসটি খাওয়াই নিচ্ছে। তাহলে রাখাল হচ্ছে প্রযোজক আর গরু হচ্ছে প্রযোজ্য। তারপরে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, আমি রাব্বির মাধ্যমে একটা মেয়েকে ফুল দিয়েছি। তাহলে আমি হচ্ছে এখানে প্রযোজক, আর রাব্বি যার মাধ্যমে আমি কাজটা করিয়ে নিয়েছি সে হচ্ছে প্রযোজ্য। সে কে বলো তো? প্রযোজ্য। জানুয়ারির 23 তারিখে ডেট। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষক দেখো ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। যে নিজে কাজ না করে অন্যদেরকে দিয়ে কাজটি করিয়ে নিবে সে হচ্ছে প্রযোজক। আর প্রযোজ্যকে এই যে কাদেরকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি বলো তো? ছাত্রদের দ্বারা। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছে প্রযোজক, আর তোমরা পড়ছো, তোমাদের দিয়ে আমি পড়িয়ে নিচ্ছি, পড়ায় নিচ্ছে, তোমরা হচ্ছে প্রযোজ্য। আশা করি ভুলবা না। ক্লিয়ার? এটা একটু বলো, এই প্রযোজক আর প্রযোজ্য ক্লিয়ার কিনা? প্রযোজক আর প্রযোজ্য ক্লিয়ার কিনা একটু জানাও। আর ভালো লাগলে, উপকৃত হলে একটা শেয়ার তো করেই দিবা। আর আমি আমারও ব্যস্ততার জন্য আমি ওইভাবে ম্যারাথন ক্লাস সামনে নিতে পারবো কিনা খুবই হচ্ছে সন্দিহান আছি, কিন্তু আমি চেয়েছি তোমরা যাতে ভালো প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে পারো, তার জন্য এত পরিশ্রম আর কি করা হচ্ছে। সামনে যে কয়টা ক্লাস পাবা একেবারে খেয়ে ফেলবা, ম্যারাথন ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো সামনে হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের ক্লাস পাবে, এবং প্রকৃতি প্রত্যয় যতগুলো গুরুত্বপূর্ণ আইটেম বা কঠিন আইটেম আছে তার মধ্যে কিন্তু অন অফ দেম প্রকৃতি প্রত্যয়। এটার ক্লাসও অফলাইনে তো পাবে রবিবার, আর অনলাইনেও পেয়ে যেতে পারো ওই দিন। এবার দেখো ব্যতিহার কর্তা কি? কোনো বাক্যে যে দুটো কর্তা একই জাতীয় কাজ সম্পাদন করবে। দেখো এই উদাহরণটা বেশি এসেছে বিগত বছরগুলোতে, যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়। খেয়াল করো, বাঘ আর মহিষ তো এক জিনিস না, তাই না? বাঘ আর মহিষ তো এক জিনিস না, কিন্তু তাদের কাজ হচ্ছে একটা। কি সেটা? বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। অর্থাৎ দুইটা ভিন্ন কর্তা, তাদের কাজ যদি হয় একটা, এক জাতীয় সমজাতীয় কাজ হয়, তখন সেটা কী হবে? ব্যতিহার কর্তা হবে। কী হবে? ব্যতিহার কর্তা। দুইটা ভিন্ন কর্তা, তাদের কাজ যদি হয় একটা, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, রাজায় রাজায় লড়াই, উলুক খাগড়ার প্রাণান্ত, সারে সারে লড়াই, এটা হবে তোমার ব্যতিহার কর্তা হবে। ব্যতিহার কর্তা হবে। এখানে লাগবে না, আমরা এমসিকিউতে চলে যেতে পারি। এগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। আমরা সরাসরি এমসিকিউতে যাব, তোমরা পারবাই উত্তর করতে। এটা একটু দেখতে পারো, অপাদান কারক। এই অপাদান কারকটা একটু দেখো। যা থেকে
যা থেকে কিছু বিচ্ছিত, যা থেকে কোনো কিছু বিচ্ছিত গৃহীত, তবে যা বিরত আরম্ভ দূরীভূত রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত হয় তাকে বলা হয় অপাদানকারক। প্রশ্ন কেমন আসবে দেখো, মেঘ থেকে বৃষ্টি পড়ে, বিচ্যুত বোঝাচ্ছে, সম্পর্ক মাইনাস, অপাদানকারক। গাছ থেকে পাতা পড়ে, তাহলে দেখো গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে, সম্পর্ক মাইনাস, বিচ্যুত হচ্ছে, অপাদানকারক হবে। দুধ থেকে দই হয়, তাহলে দুধ থেকে দেখো দই হচ্ছে, এটা কি হবে, অপাদানকারক হবে। শক্তি থেকে মুক্ত মেলে, পাপে বিরত হও, মানে কি বলতো, পাপ থেকে বিরত হও, পাপ থেকে বিরত হও, অপাদানকারক। বিপদ থেকে বাঁচাও, জমি থেকে ফসল পায়, এটা বেশি গুরুত্বপূর্ণ, জমি থেকে ফসল পায়, এটা কোন কারক, সেটি হচ্ছে দেখো অপাদানকারক হবে। বাঘকে ভয় পাও না, এই যে বাঘকে ভয় পায় না কে, তাহলে ভীত যদি বোঝায়, এখানে কি বলেছে দেখো, যা দেখে কেউ ভীত হয়, যা দেখে কেউ ভীত হয় তখন সেটা কি হবে, অপাদানকারক হবে। আরেকটা দেখো, করোনার সময় কিন্তু এই যে পঙ্গপালের মানে অনেক আতঙ্ক ছড়িয়েছিল, অর্থাৎ দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, তাহলে দেশের সাথে পঙ্গপালের সম্পর্কটা মাইনাস হচ্ছে, সেপারেট হচ্ছে, এটা কি হবে, অপাদানকারক হবে। সোমবার থেকে পরীক্ষা শুরু, আরম্ভ অর্থেও তোমার কি হয়, অপাদানকারক হয়ে থাকে। অফলাইনে ক্লাস বলতে হচ্ছে আমাদের ফার্মগেটে তো অফলাইন ব্যাচ আছে আর কি, নিরনের, সেটার কথা বলেছি। এবার দেখো অধিকরণ কারকের প্রকারভেদ আছে, এটা একটু দেখো। অধিকরণ কারকের প্রকারভেদ, এখান থেকে প্রশ্ন আসে, আমি বিস্তারিত একটু আলোচনা করছি, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে। ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে অধিকরণ কারক বলে, যেমন আধার মানে স্থান, আমরা রোজ স্কুলে যাই, কাল প্রভাতে সূর্য ওঠে, এটা দেখো প্রভাত একটা সময়কে বোঝাচ্ছে, সময় বোঝালে সেটা অধিকরণ কারক হবে। তারপর স্থান বোঝালে সেটা কি হবে, অধিকরণ কারক হবে। সম্পর্কে প্লাস বোঝালে অধিকরণ কারক হবে। এই অধিকরণ কারক আবার তিন প্রকার, কয় প্রকার, তিন, একটা কালাধিকরণ, একটা আধারাধিকরণ, একটা ভাবাধিকরণ। দেখো উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হবে আমাদের। কালাধিকরণ মানে কি, কাল মানে কি সময়, টেন্স মানে কাল, কাল মানে সময়, তাহলে যেটা দ্বারা সময়কে বোঝাবে সেটা কালাধিকরণ। দেখো উদাহরণটা দেখো, এখানে কি রয়েছে, যে বসন্তে ফুল ফোটে, ক্রিয়া সম্পাদনের কালবাচক অর্থাৎ সময়বাচক, একে বলা হয় কালাধিকরণ। বসন্তে ফুল ফোটে, বসন্ত একটা কি বলতো, সময়, আর সময় বোঝালে বুঝিয়েছে, এই জন্য এটা কি হবে, কালাধিকরণ। আধারাধিকরণ কি, অর্থাৎ স্থানকে বোঝাবে, কি বোঝাবে, স্থানকে বোঝাবে। তুমি এ পথে যেও না, তাহলে পথ এটা হচ্ছে একটা স্থান বোঝাচ্ছে। ভাবাধিকরণ মানে কি, ভাবাধিকরণটা গুরুত্বপূর্ণ, বেশি মনে রাখবা, যখন একটার কারণে অন্যটা দূর হয়, কি বলেছে দেখো, যদি একটার কারণে অন্যটি দূর হয় তখন সেটা ভাবাধিকরণ হবে। তোমার মন যখন প্রচণ্ড খারাপ থাকবে, তুমি একটু কান্নাকাটি করবা, দেখবা তোমার ওই ভিতরে যে শোকটা আছে সেটা কমে যাবে, কিন্তু ওই শোক বা শোকের কারণ কারোর সাথে এই যুগে অন্তত শেয়ার করতে যেও না, পস্তাতে হবে তোমাকে। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়, মানে যখন তুমি কান্না করবে শোকটা একটু কমে যাবে। তারপরে আসতে পারে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, যখনই সূর্য উদয় হয় তখনই অন্ধকার দূর হয়ে যায়, অর্থাৎ এটা কি হবে, ভাবাধিকরণ। আবার বলছি, কালাধিকরণ মানে সেটা সময়কে বোঝাবে, আধারাধিকরণ সেটা স্থানকে বোঝাবে, ভাবাধিকরণ সেটা কাকে বোঝাবে, একটার কারণে অন্যটি দূর হবে, একটা কারণে অন্যটি কি হবে, দূর হবে। বুঝেছো এটা, জানাও ক্লিয়ার কিনা এতটুকু। অধিকরণ কারক এই যে তিন প্রকার আছে, কালাধিকরণ, ভাবাধিকরণ, আধারাধিকরণ, এই তিনটা ক্লিয়ার কিনা একটু জানাও। কারক বিভক্তি থেকে প্রশ্ন আসলে এই উদাহরণের বাইরে আসবে না, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি তোমাকে, এবং এরপরে তো আমি এমসিকিউ সলভ করাবই। এরপরে দেখো, এই আধারাধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আধারাধিকরণকে আবার কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে, ক্লিয়ার হবে একটু পরেই। দেখো ঐকদেশিক, এই তিনটা বিষয় থেকে অনেকেরই একটু তোমরা কনফিউজড হয়ে যাও, আশা করি আজকের পর থেকে আর কনফিউজড হবে না। সেটা কি দেখো, আধারাধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার ঐকদেশিক, একটা অভিব্যাপক, একটা হচ্ছে বৈষয়িক। খুব সহজ উদাহরণ দিব। ঐকদেশিক মানে মনে রাখবা, বিরাট স্থান,
বিরাট একটা স্থানের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। যেমন আমি যদি বলি আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, বা এখানে থাকতে পারে যে বনে বাঘ আছে। দেখো এইটা উদাহরণটা দেখো, আকাশ বিরাট একটা জায়গা, বিরাট একটা স্থান, সেখানে চাঁদ কয়টা বলো তো? চাঁদ কোন জায়গায় থাকে? সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে? চাঁদ তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, তখন সেটা কি হবে? ঐকদেশিক হবে। তাহলে বিরাট একটা স্থানের একটা নির্দিষ্ট জায়গা ব্যাপী যদি থাকে তখন সেটা ঐকদেশিক হবে। যেমন বনে বাঘ আছে, সুন্দরবন অনেক আয়তন, বাঘ কিন্তু সব জায়গায় থাকে না, একটা নির্দিষ্ট জায়গা তাদের আছে, তাহলে এটা কি হবে? ঐকদেশিক হবে। কি হবে? ঐকদেশিক। অভিব্যাপক মানে কি? সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান মানে সব জায়গায় থাকবে, সর্বত্র কি হবে? বিরাজমান। খেয়াল করো তো, আমি যদি বলি পুকুরে কাদা আছে, পুকুরের এক জায়গায় তোমার কাদা আর এক জায়গায় তোমার বালি, এইভাবে তো থাকে না। পুকুরে কাদা আছে, তারপরে দেখো এই যে আমি যদি বলি গ্লাসে পানি আছে, দেখো তাহলে এই গ্লাসে সম্পূর্ণ জায়গা ব্যাপী পানি আছে। তারপরে থাকতে পারে তোমার যে নদীতে পানি আছে, নদীর সব জায়গায় কিন্তু পানি থাকে, অর্থাৎ সব জায়গায় যদি বিরাজমান থাকে তখন সেটা কি হবে? অভিব্যাপক হবে। কি হবে? অভিব্যাপক। সর্বশেষ এটা থেকে বেশি প্রশ্ন আসে বৈষয়িক, অর্থাৎ কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাবে, কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাবে, সেটি হচ্ছে তোমার বৈষয়িক। আমি যদি উদাহরণ দিই, রহিম ইংরেজিতে ভালো, ইংরেজিতে খারাপ বলবো, বাংলা আমি পড়াচ্ছি, বাংলা ভালো বলবো। রহিম ইংরেজিতে খারাপ, বাংলায় ভালো। তাহলে দেখো কি বললাম, এখানে আমি কোনো একটা বিষয়ে যদি দক্ষতা বা অদক্ষতা বোঝাই, বা এখানে প্রশ্ন আসতে পারে তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত, তাহলে দেখো কোনো একটা বিষয়ে যদি দক্ষতা বা অদক্ষতাকে নির্দেশ করা হয় তখন সেটা কি হবে? পড়ানো হয়ে গেছে, হ্যাঁ সমাস পড়ানো হয়ে গিয়েছে। ক্লাসে 170 জন আছে আর কি, সবাই তো আর চান্স পাবে না, শেষ পর্যন্ত যারা থাকে তারাই হচ্ছে দিন শেষে কামিয়াবি হয়। দেখবা 1 লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিবে, আসন সংখ্যা মাত্র 2800, 2500, 2000, তাহলে এমনি তো এখান থেকে তোমার বাদ 80,000 এমনিতে বাদ হয়ে যাবে, 80,000 না, তোমার 98,000 এমনিতে বাদ। শেষ পর্যন্ত যারা টিকে থাকে, ধকল সহ্য করে, মনোবল রাখে, বিশ্বাস রাখে, বেশি বেশি পড়াশোনা করে, বেশি বেশি টিচারদেরকে প্রশ্ন করে, তারাই চান্স পায়। এত সহজ না ভাই। তাহলে এখানে কি হবে বলো তো? এতটুকু আশা করি বোঝা গেছে। তাহলে ঐকদেশিক, আকাশে চাঁদ উঠেছে বলে না, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, এই যে তাহলে আকাশে দেখো, আকাশ বিরাট একটা জায়গা, সেখানে চাঁদ হচ্ছে একটা, আর অভিভাবক হচ্ছে সব জায়গায় বিরাজমান, সব জায়গায় থাকবে। বৈষয়িক কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাবে। রহিম ইংরেজিতে খারাপ কিন্তু বাংলায় ভালো, তিনি ব্যাকরণে পণ্ডিত, এইগুলো তোমার হচ্ছে বৈষয়িক হবে। বৈষয়িক মানে কি? বিষয়। বৈষয়িক কি বলো তো? বিষয় হবে। ওয়ালাইকুম আসসালাম শহীদুল ভাই, কেমন আছেন আপনি? এই যে দেখো উদাহরণটা আমি একটু আগে যেগুলো দিলাম সেটাই। আর একবারে উদাহরণগুলো একটু দাগিয়ে দিই, যে যেমন বনে বাঘ আছে, বনের সব জায়গায় কিন্তু বাঘ থাকে না, একটা নির্দিষ্ট জায়গায়। পুকুরে মাছ আছে, তুমি পুকুরের সব জায়গায় মাছ পাবা না, তাদেরও কিন্তু একটা মানে আবাস আছে আর কি পুকুরের মধ্যে। আকাশে চাঁদ উঠেছে, তাহলে যে আকাশে চাঁদ উঠেছে, সব জায়গায় কিন্তু চাঁদ ওঠে না, বিরাট জায়গার একটা নির্দিষ্ট স্থানে এরা অবস্থান করে, এটা হচ্ছে ঐকদেশিক। অভিভাবক কি? যেটা বললাম, অর্থাৎ সর্বত্র বিরাজমান। যেমন তিলে তৈল আছে, মনে করো এটা হচ্ছে তিল, এই তিলের সব জায়গায় সমস্ত অংশব্যাপী তোমার কি আছে? তেল আছে, তাহলে এটা কি হবে? অভিব্যাপক। অভিব্যাপক মানে সর্বত্র বিরাজমান। এরপরে নদীতে পানি আছে, নদীর সব জায়গায় কিন্তু পানি থাকে, সমস্ত অংশব্যাপী। আর বৈষয়িক কি? কোনো একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাবে। যেমন রকিব অঙ্কে কাঁচা, তিনি কিন্তু ব্যাকরণে ভালো। আমাদের সেনারা সাহসী দুর্জয়, যুদ্ধে অপরাজেয়, এগুলো তোমার সব কী হবে বলো তো? এগুলো হচ্ছে তোমার আদ্রিতা রহমান আনু, তুমি
ক্লাস থেকে এখন বের হয়ে যেতে পারো, তুমি ক্লাস শেষ হইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। মানে 40 মিনিট ক্লাস হয়ে যাওয়ার পরে তুমি এসে আগামতা কিছুই বুঝবা না, একটা কমেন্ট করে যাবা যাতে আমার ভালো লাগবে না বা কোনো টিচারেরই ভালো লাগবে না। তুমি যে কোনো ক্লাসের একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, মাঝপথে এসে কখনো এরকম আলাদা কমেন্ট করবা না, অন্তত আমার ক্লাসে শুরু থেকে করবা। এ কারক বিভক্তিতে এত সহজ না। তুমি শুরু থেকে না এসে তুমি যদি মাঝপথে এসে এরকম একটা কমেন্ট করো তাহলে তো আমার ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না। এবার এমসিকিউ উত্তর করো। উত্তেজিত 27-এর ছাত্রছাত্রীরা এখানে সাধারণত নাই, থাকবে সামনে। এবার এমসিকিউ উত্তরের পালা। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এখানে শিক্ষায় কোন কারকে কোন বিভক্তি বলো। আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিব, তোমরা আগে একটু চেষ্টা করো, ভুল যাক সমস্যা নাই। শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে, এখানে শিক্ষায় কোন কারকে কোন বিভক্তি। দেখো তুমি শিক্ষা গ্রহণ করছো, শিক্ষা গ্রহণ করে, বা আমি এটা বলি যে পড়াশোনায় এই জানিয়েছো, এই যে পড়াশোনায় আমরা মনোনিবেশ করছি পড়াশোনা, তাহলে বইয়ের সাথে আমার সম্পর্কটা কি হচ্ছে বলো তো, একটা প্লাস হচ্ছে। আর সম্পর্ক যখন প্লাস বোঝায়, সম্পর্ক যখন তোমার প্লাস বোঝাবে, অনেকে উত্তর করেছে ধন্যবাদ। সম্পর্ক যখন তোমার প্লাস বোঝাবে তখন সেটা কোন কারক হবে? দেখো সেটা সম্পর্ক প্লাস বোঝালে সেটা তোমার অধিকরণ কারক হবে। কি হবে? অধিকরণ কারক। সঠিক উত্তর ক। যারা ক জানিয়েছো ধন্যবাদ। সঠিক উত্তর হবে ক হবে, অধিকরণ। পরের প্রশ্নটি দেখো, বেবি স্কুল পালাই, বেবি স্কুল পালাই কোন কারকে কোন বিভক্তি? আমি বলেছিলাম বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে দেখো বেবির সাথে আর স্কুলের সাথে সম্পর্কটা কি হচ্ছে এখানে, এবং পালাই, এই বাক্যে পালানো হচ্ছে তোমার ভার্ব। তাহলে এখানে খেয়াল করো, ভার্বের সাথে তো আসবে না, বলা হয়েছে বাক্যে ক্রিয়া, অর্থাৎ ভার্বের সাথে আসবে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক। স্কুল থেকে সে পালাচ্ছে, তাহলে স্কুলের সাথে তার সম্পর্ক প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে একটু বলো তো। কর্তৃকারক হবে না, অপাদান হবে। স্কুল থেকে সে পালাচ্ছে, তাহলে স্কুলের সাথে তার সম্পর্ক প্লাস নাকি মাইনাস হচ্ছে বলো। মাইনাস হচ্ছে, তাহলে অপাদানে কী হবে বলো তো? শূন্য বিভক্তি। আর এখানে স্কুলের সাথে দেখো কোনো বিভক্তি নাই, যদি কোনো বিভক্তি না থাকে তখন সেটা কী হবে? শূন্য বিভক্তি হবে। কী হবে? শূন্য বিভক্তি। জাকারিয়া ক জানিয়েছো, জাকারিয়া ঠিক করে নাও এটা। বেবি স্কুল পালাই, এখানে দেখো স্কুল পালাচ্ছে, স্কুলের সাথে তার সম্পর্কটা মাইনাস হচ্ছে, আর যখন সম্পর্ক মাইনাস বোঝাবে তখন সেটা অপাদান কারক হবে। আর স্কুলের সাথে কোনো কে, রে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকেছে এগুলো কিচ্ছু নাই, এজন্য এটা কী হবে? শূন্য বিভক্তি হবে। সরি, পরের প্রশ্নটি দেখো, করিম তাস খেলে, দাগ দেওয়া পদটির কারক ও বিভক্তি কি? তাস, এটা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি বলো। করিম তাস খেলে, দাগ দেওয়া পদটির কারক ও বিভক্তি কোনটি বলো, একটু ঝটপট জানাও। মিলিয়ে নাও। মণ্ডল বলেছো, বিচিত্র মণ্ডল 3-এর বি বলেছো, ধন্যবাদ তোমাকে। দেখো এই তাস একটা খেলার নাম এবং খেলার উপকরণকেও বোঝায়, যেটাও খেলার উপকরণ, যে আমি কি বলেছিলাম, যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, উপকরণ বোঝাতে পারে, তখন সেটা করণ কারক হবে। তাহলে খেয়াল করো, এই করিম তাস খেলে, তাস তো খেলার নামও বোঝায়
এবং খেলার একটা উপকরণে হচ্ছে তাস, অর্থাৎ এটা কী হবে, করণ কারকে শূন্য হবে, করণ কারক হবে, ওই যে উপকরণ বুঝিয়েছে। এবং তাসের সাথে দেখো কোনো বিভক্তি নাই, অর্থাৎ এটা কী হবে, করণ কারকে শূন্য হবে, করণ কারকে শূন্য হবে। মিলিয়ে নাও। পরের প্রশ্নটি, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে? এ বাক্যে বুলবুলিতে পদটি কোন কারকে কোন বিভক্তি দ্বারা সিদ্ধ? তাহলে তোমাকে জানতে হবে কার কারক নির্ণয় করতে বলেছে, বুলবুলি। তাহলে খেয়াল করো যে ধান খাওয়ার কাজটা কে করেছে, বুলবুলি। তাহলে কে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তখন সেটা কোন কারক হয়, জানাও এবার। সহজ করে দিয়েছি তো, এবার বলো। বা প্রশ্নটা এমনও আসতে পারে, দেখো গত বছর এসেছিল সর্বাঙ্গ মানে সর্ব অঙ্গ, সর্বাঙ্গ দংশিল, সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগাবালা, নাগ নাগাবালা। প্রশ্ন আসতে পারে নাগ নাগাবালা কোন কারকে কোন বিভক্তি? এর মানে হচ্ছে আমার সর্ব অঙ্গ দংশন করলো নাগ নাগাবালা, তাহলে দংশন করার কাজটা কে করলো, নাগ নাগাবালা। তাহলে কে করেছে, কর্তা। তাহলে কে দিয়ে প্রশ্ন করে সাধারণত আমরা কি পাই বলো তো, কর্তৃকারক পাই। এখানে দেখো বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে, ধান খাওয়ার কাজটাই, যে ধান খাওয়ার কাজটা কে করেছে, বুলবুলি। তাহলে বুলবুলি এখানে কর্তা। আর দেখো এখানে কোন বিভক্তি আছে, এ বিভক্তি আছে। আমরা জানি এ অন্তস্থা ওয়া তে, এটা হচ্ছে তোমার কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? হ্যাঁ, ব্যাখ্যা সহকারে পিডিএফ পেতে হলে জিলানি স্যার পেজে ক্লাস শেষে দেখো, আমি এখানে পোস্ট করে দিব যাতে তোমরা সহজে সবাই দেখতে পারো আর কি। পরের প্রশ্নটি দেখো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে কর্তৃকারকের প্রকারভেদ কোন কর্তার? বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কি বলেছিলাম যে সারে সারে লড়াই, তারপর হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এগুলো হচ্ছে তোমার কি হবে বলে দিলে তো তোমরা উত্তর আমি বলেই দিচ্ছি, এটা ব্যতিহার কর্তা হবে। কি হবে? খ নম্বর সঠিক উত্তর ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা হবে, ব্যতিহার কর্তা। পরের প্রশ্নটি, সাগরের গভীরে আছে এক এক বিচিত্র রাজ্য, এখানে গভীরে কোন কারকে কোন বিভক্তি? তাহলে দেখো এখানে গভীরে যদি কোনো স্থান বোঝায়, স্থান বোঝালে কি বোঝাতে পারে, সেটা সময় বোঝাতে পারে, স্থান বোঝাতে পারে, সম্পর্ক প্লাস বোঝাতে পারে, তখন সেটা কি হবে? অধিকরণ। সাগরের গভীরে আছে এক বিচিত্র রাজ্য, গভীরে এটা স্থান বোঝাচ্ছে, কিন্তু এখানে সাগরের একেবারে গভীরে একটা স্থান, সেটা সেটা আমরা কি বলতে পারি, এটা অধিকরণ কারক। কি হবে? মিলিয়ে নাও, অধিকরণ কারক। মেঘে ঢাকা তারা দেখা যায় না, মেঘে ঢাকা তারা, একটা গান আছে আর কি, মেঘে ঢাকা তারা দেখা যায় না, এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি বলো? মেঘে ঢাকা তারা দেখা যায় না, এখানে মেঘে কোন কারকে কোন বিভক্তি? আমরা যদি বলি যে কিসের মাধ্যমে, কোন উপায়ে, কিসের দ্বারা বা কিসে ঢাকা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি। সেক্ষেত্রে এটা কি হবে? তোমার করণ কারক হবে। কি হবে? করণ কারক হবে। কি হবে? করণ কারক। এই যে তারপরে প্রশ্ন আসতে পারে যে চেষ্টায় সব হয়, জগতে কীর্তিমান হও সাধনায়, এগুলো সব করণ কারকের মধ্যে যাবে, করণ কারকের মধ্যে যাবে। পরের প্রশ্নটি দেখো, কারক নির্ণয়ে ভুল কোনটি? এ ধরনের একটা প্রশ্ন তোমরা পাবে, কারক নির্ণয়ে ভুল নিচের কোনটি? আমি এটা একটু ব্যাখ্যা সহকারে আলোচনা করেছি, খেয়াল করো। আমরা 20টা প্রশ্ন সলভ করব। সে বাজারে যায়, তাহলে দেখো বাজার একটা কি বলো তো, অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে, ঠিক আছে। এটা আমি ভাত খাবো না, কি খাবো না? ভাত খাবো না। কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত আমরা কর্ম পাই, তাহলে এটাও ঠিক আছে, কর্মকারক। রতনে রতন চেনে, ড্যাশ চেনে ড্যাশ, তাহলে দেখো রতনে রতন চেনে, তাহলে যে চেনার কাজটা কি করছে? রতন, কর্তৃকারক, এটাও ঠিক আছে। কিন্তু খ নম্বর অপশন দেখো, তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, এটা তো অপাদান কারক হবে না। অর্থাৎ এখানে বলেছে
নিচের কোনটি ভুল, অর্থাৎ ভুল হচ্ছে এই খ নম্বর, তিনি জ্ঞানে শ্রেষ্ঠ, এটি অপাদান কারক হবে না। তাহলে এটা কি হবে, অধিকরণের মধ্যে যাবে। অর্থাৎ তোমাকে একটা অপশন ভুল দিয়ে তোমার কাছে জানতে চাইবে এইভাবে নিচের কারক নির্ণয় কোনটি ভুল। করক কারক না, করণ কারক যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, উপকরণ বোঝাতে পারে, বা কিসের দ্বারা, কিসের মাধ্যমে, কোন উপায়ে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও, করণ কারক হবে। আবার বলছি, যেমন এ কলমে ভালো লেখা হয়, লাঙল দিয়ে জমি চাষ করা হয়, চেষ্টায় সব হয়, শিকারি বিড়াল গোফে চেনা যায়, জগতে কীর্তিমান হও সাধনায়। কিসের মাধ্যমে তুমি কীর্তিমান হবে, সাধনার মাধ্যমে, এগুলো করণ কারক, এর ভিতর থেকে আসবে। তারপর বর্ষাকালে সাপের ভয়, অর্থাৎ কোনো কিছু দেখে যদি তুমি ভীত সন্ত্রস্ত হও তখন সেটা কি হবে, অপাদান কারক হবে। যেমন বাঘ দেখে ভয় পাও কেন, নার্সিংয়ে নেগেটিভ মার্ক আছে না, নাই। তাহলে বাঘ দেখে ভয় পাও কেন, আর এখানে বলেছে বর্ষাকালে সাপের ভয়, তাহলে এখানে কি হবে, সঠিক উত্তর তোমার হচ্ছে এই যে অপাদান কারক হবে, অপাদানের ষষ্ঠী। সাপের আমরা জানি র বা এর বিভক্তি সেটা ষষ্ঠী হবে, র বা এর বিভক্তি সেটা কি হবে, ষষ্ঠী। র বা এর বিভক্তি সেটা কি হবে, ষষ্ঠী হবে, ষষ্ঠী। অর্থাৎ বাঘ দেখে ভয় পাও কেন, বাবাকে বড্ড ভয় পাই, বর্ষাকালে সাপের ভয়, এগুলো অপাদান কারক হবে, কি হবে, অপাদান কারক। পরের প্রশ্নটি, সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগাবালা, নাগ নাগাবালাকে, তাহলে দেখো অনেকে মানে অর্থই জানে না, এর মানে কি, মানে সর্ব অঙ্গ দংশন করলো মোর আমার নাগ নাগাবালা, তাহলে দেখো এই দংশন করার কাজটা কে করলো, নাগ নাগাবালা, অর্থাৎ এটা কি হবে তোমার, এই যে কর্তায় শূন্য হবে, কি হবে, কর্তায় শূন্য। ছেলেটি অঙ্কে কাঁচা, এই ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা, এটা তোমাদেরকে দেখি সবার আগে কে উত্তর করতে পারে। ছেলেটি অঙ্কে কাঁচা, এখানে এটা কোন কারকে কোন বিভক্তি হবে, ঝটপট জানাও। কোনো একটা বিষয়ে যদি দক্ষতা বা অদক্ষতা বোঝায় তখন সেটা কি হবে, তোমার অধিকরণ কারক হবে। তাহলে এটা কী হবে বলো তো, ছেলেটি অঙ্কে কাঁচা, এবার অঙ্ক কোন কারক, অধিকরণ কারক। পরের প্রশ্নটি, ছাদে বৃষ্টি পড়ে, এটার ব্যাখ্যা আমি দেবো, তোমরা আগে আগে উত্তর করো। ছাদে বৃষ্টি পড়ে, এটা কি হবে, দেখো ছাদ এটা একটা স্থান, বৃষ্টি কোন জায়গা থেকে পড়ে, উপর থেকে, আকাশ থেকে বৃষ্টি, মনে করো এটা একটা ছাদ, এই ছাদে পড়ছে, ছাদ হচ্ছে একটা স্থান, স্থান বোঝালে কি হবে, অধিকরণ কারক হবে। তাহলে দেখো ছাদ এ, এখানে একটা বিভক্তি আছে, এ বিভক্তি, আমরা জানি এ অন্তস্থ অতে, এটা হচ্ছে তোমার অধিকরণ কারক হবে, অধিকরণ কারকে শূন্য বিভক্তি, অধিকরণ কারকে এই যে সপ্তমী হবে, সপ্তমী হবে, সপ্তমী, এ অন্তস্থতে সেটা তো সপ্তমী। পরের প্রশ্নটি দেখো, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, টাকায় পত্রী কোন কারকে কোন বিভক্তি, টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি,
তাহলে টাকা আনার কাজটা কে করছে বলো তো? টাকা আনার কাজটা তোমার কর্তা নিজেই করছে। এখানে এই টাকা দ্বারা কর্তা, এই টাকা দ্বারা এখানে কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে খেয়াল করো, টাকাই টাকা আনে, তাহলে টাকা আনার কাজটা কে করছে? টাকাই নিজেই করছে, অর্থাৎ সে হবে কি বলো তো? এই কর্তৃকারক হবে। কি হবে? কর্তৃকারক। এই অন্তস্থাতে আমরা জানি, এই অন্তস্থাতে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি হবে, অর্থাৎ কর্তৃকারকের সপ্তমী হবে। আবার বলছি, দেখো এই বাক্যে বলা হয়েছে টাকাই টাকা আনে, টাকাই পত্রের কারক ও বিভক্তি কি? তাহলে দেখো টাকা আনার কাজটা কে করছে? এই টাকা নিজেই করছে। এই টাকা হচ্ছে এখানে কর্তৃকারক। এবং দেখো এখানে কোন বিভক্তি আছে? অন্তস্থা অ আছে। আমরা জানি এ অন্তস্থা অ তে এটা হচ্ছে সপ্তমী। কি হবে? সপ্তমী বিভক্তি, অর্থাৎ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি হবে। ক্লিয়ার? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি হবে। পরের প্রশ্নটি দেখো, সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? এটা আরও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? একটু ঝটপট জানাও। সম্বন্ধ পদে আমরা জানি সম্বন্ধ পদে কোন কোন বিভক্তি যুক্ত হতে পারে? র যুক্ত হতে পারে, এর যুক্ত হতে পারে, কের যুক্ত হতে পারে, কার যুক্ত হতে পারে। তাহলে দেখো তো এখানে কোন অপশনটিতে আছে? গ নম্বর অপশনে দেখো র আছে, বা এর বা র, এটা হচ্ছে, অর্থাৎ এই সম্বন্ধ পদে র বা এর বিভক্তি বা কার এগুলো যুক্ত হতে পারে। সঠিক উত্তর হবে 14 এর গ। পরের প্রশ্নটি, দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচককে কি বলা হয়? আমি একটা উদাহরণ দিচ্ছি যার মাধ্যমে খুব সহজে এটা বুঝতে পারবে। সেটা দেখো, যদি বলা হয় বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, প্রশ্ন আসতে পারে এখানে এটা কোন ধরনের ক্রিয়া? তাহলে এটা কি হবে? দ্বিকর্মক্রিয়া। দ্বি মানে কি বলো তো? দুই। দ্বিকর্মক্রিয়া। কেন দ্বিকর্মক্রিয়া? দেখো আমরা জানি ক্রিয়ার কাছে কে বা কার দিয়ে, তোমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে আমরা কি পাবো বলো তো? সাধারণত কর্ম পাবো। খেয়াল করো তো, এই বাক্যে কয়টা কর্ম আছে? দুইটা। একটা হচ্ছে বাবা আমাকে, তাহলে কাকে? আমাকে, এটা একটা কর্ম। কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। তাহলে দেখো এই বাক্যে দুইটা কর্ম, আর যেই বাক্যে দুইটা কর্ম তার নাম হয় দ্বিকর্মক্রিয়া। দ্বিকর্মক্রিয়া। খেয়াল করো, এই দ্বিকর্মক্রিয়ার ব্যক্তিবাচকটিকে বলা হয় গৌণ কর্ম। খুবই খুবই গুরুত্বপূর্ণ। দ্বিকর্মক্রিয়ার ব্যক্তিবাচকটিকে বলা হয় গৌণ কর্ম। তাহলে দেখো আমাকে রয়েছে আর কলম রয়েছে, তাহলে আমাকে এটা ব্যক্তি নাকি কলম ব্যক্তি? কোনটা? আমাকে ব্যক্তি, তাহলে ব্যক্তিবাচকটা হবে গৌণকর্ম, আর বস্তুবাচকটা হবে মুখ্য কর্ম। আশা করি আর ভুলবা না, এবং এইখান থেকে প্রতি বছরই এই প্রশ্নটাই আসে যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এটা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। দ্বিকর্মক্রিয়া কাকে বলে? যার কর্ম দুইটা। কর্ম কি করে পাবো? ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাবো। তাহলে দেখো দিয়েছেন, কি দিয়েছেন? কলম দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। অর্থাৎ যার কর্ম দুইটা তার নাম হচ্ছে দ্বিকর্মক্রিয়া। এক ঘন্টা হয়নি, এখন যদি শেষ করতে বলো। জান্নাত আলম, এক একটা ক্লাসের মেয়াদ হয় 2 থেকে 3 ঘন্টা। তুমি কি আগে ক্লাস করোনি? তাহলে এখানে ব্যক্তিবাচকটা কী হবে বলো তো? গৌণ কর্ম হবে। কী হবে? গৌণ কর্ম। এটা ক্লিয়ার কিনা জানাও, পরেরটাই যাব। না বুঝতে পারলে অবশ্যই বলবা। অধিকরণ কারকের প্রকারভেদ 9 কোনটি? একজন লিখছে প্রিয়ন্তী দাস, ক্লাস করতে করতে শুয়ে পড়েছি। কেন? তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াই ক্লাসটি করো, একটু হাঁটাচলা করো, আবার পুনরায় এনার্জি ফিরে পাবে, ক্লাসটা নব উদ্যমে করতে পারবে। শুয়ে থেকে আসলে এত সুখ, মানে সুখে থেকে আর কি চান্স হবে না আপু। তুমি একটু উঠে দাঁড়াও, উঠে দাঁড়ায় হাঁটাচলা করো, ক্লাসটি আবার নতুন উদ্যমে করার একটা আলাদা এনার্জি পাবে। এবার দেখো কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়?
নয় বলেছে, যখনই নয় চাইবে না তখনই তোমাকে ভাবতে হবে এই প্রশ্নের মধ্যে সামথিং ইজ ড্যাশ আছে, কিছু ঘাবলা তো আছে এখানে। নয় বলেছে। আমরা জানি যে অধিকরণ কারক 3 প্রকার, একটা কালাধিকরণ মানে সময়কে বোঝায়, একটা ভাবাধিকরণ, একটা আধারাধিকরণ। এই উপায়াধিকরণ নামে কোনো কিছু নাই, অর্থাৎ এখানে উপায়াধিকরণ হচ্ছে 9 হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। ধন্যবাদ, অনেকে ঘ জানিয়েছো। আমাদের আর 4টা প্রশ্ন পড়াবো আর কি। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, বাক্যটি কোন কারকের উদাহরণ? বলো। আচ্ছা, এর গত 2 দিনে যে ক্লাসগুলো নিয়েছি লার্নিংসের পেজে অবশ্যই একটু দেখে নিও, ওইগুলো থেকে আবার এইগুলো সব মিলিয়ে কিন্তু তোমার প্রস্তুতিটা ভালো হবে। আর যে কোনো সমস্যার সমাধান বা যদি তোমার কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় আমাকে জানিও, আমি নির্দ্বিধায় তোমাকে উত্তর দিয়ে দিব। দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এটা কি হবে? অর্থাৎ যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিবে সেটা হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এখানে শিক্ষক হচ্ছে তোমার কি বলতো? প্রযোজক কর্তা। আর ছাত্রদের দিয়ে ব্যাকরণটা পড়িয়ে নিচ্ছেন, তাহলে এটা হবে প্রযোজ্য কর্তা। এটা হচ্ছে প্রযোজক। পরের প্রশ্নটি, কুলে একা বসে আছি নাহি ভরসা, চিহ্নিত অংশটুকু কোন কারকের উদাহরণ? সোনাত্তরী কবিতা থেকে লাইনটি নিয়েছে। কুলে একা বসে আছি, কুলে কোন কারকে কোন বিভক্তি? বলো, এই কুলে কোন কারকে কোন বিভক্তি? ধন্যবাদ, একজন কমেন্ট করেছে যে মোবাইল দেখতে মানে সমস্যা হয় না। আসলে আমাদের যে নেগেটিভ দিক বা হচ্ছে পজিটিভ দিকে তেমন অনেকের আগ্রহ নাই, নেগেটিভ দিকেই কিন্তু মানে টেন্ডেন্সিটা কাজ করে, প্রবণতাটা বেশি থাকে। তুমি দেখবা এখানে যদি একটু মানে গান বাজনার আসর হইতো বা কনসার্ট টাইপের বা অন্য কিছু হইতো, তখন দেখবা আলাদা একটা এনার্জি পাইতে। মানে সবার উদ্দেশ্যে এটা বলছি না, কিছু কিছু হাতে গোনা কয়েকজন। আর যে শিক্ষামূলক, সম্প্রতি দেখো স্বপন আহমেদ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে একটা ভিডিও এডিট করে পোস্ট করেছিল, 3 মিলিয়ন ভিউ হয়েছে। আর একটা রিয়েল ভিডিও, এই যে অগ্নিকাণ্ড, যেখানে মানবতার একটা মানে ভিডিও সে করেছে, সেখানে মাত্র 3K ভিউ হয়েছে। ভাই দেখছো? একজন সে বলছে ভালো একজন প্রতিবাদী করেছো যে মোবাইল দেখতে তো আসলে তোমার খারাপ লাগবে না, আর 1 ঘন্টা ক্লাস করতে অনেকের অনীহা প্রকাশ করো, আবার চান্স পেতে চাও ভালো জায়গায়। এত সহজ না, আমার বাড়ি আবদার না, এটা অনেক কাঠখোর, অনেক কষ্ট করে তোমাকে চান্স পেতে হবে। কুলে একা বসে আছি, কুল একটা স্থান, স্থান বোঝালে সেটা কি হবে? অধিকরণ কারক হবে। কুল এ বিভক্তি আছে, সপ্তমী হবে। কি হবে? অধিকরণে সপ্তমী, অধিকরণে সপ্তমী হবে। বাবাকে বড্ড ভয় পাই কোন কারকের উদাহরণ? বাবাকে বড্ড ভয় পায়, এটা কোন কারকে কোন বিভক্তি? বলো। আমি এখন থেকে যদি পড়াশোনা করি তাহলে কি চান্স পাবো? অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর প্রশ্ন করতে হবে। ক্লাসটি আর 1 মিনিট পরই শেষ হবে। বাবাকে বড্ড ভয় পাই, তারপরে বাঘ দেখে ভয় পাও কেন, তারপর আছে বর্ষাকালে সাপের ভয়, এগুলো হচ্ছে অপাদান কারক হবে। কি হবে? অপাদান কারক। বাবাকে দেখো, আমরা জানি কে রে ব্যাপিয়া, এটা হচ্ছে তোমার দ্বিতীয় হবে, এটা অপাদান, এটা মনে রাখবা, অপাদান। পরের প্রশ্নটি সর্বশেষ প্রশ্ন, কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আরও অনেক প্রশ্ন ছিল, আমি সবগুলোর উত্তর করে দিয়ে দিব, আর এটা হচ্ছে আমাদের আজকে শেষ প্রশ্ন। বলো, বাংলা ব্যাকরণের যে 4টি আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে হচ্ছে কারক। কারক এটি হচ্ছে তোমার এই যে, এখানে কিন্তু সঠিক উত্তর নাই, কারণ এটা পূর্বের প্রশ্ন, কারণ 21 সংস্করণের আগে। মনে রাখবা, কারক বাংলা ব্যাকরণের তোমার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম।
হ্যাঁ আছে, উত্তর এখানে আছে, পেয়ে যাবা। বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম, এর ইংরেজি নাম হচ্ছে কি বলতো, সিনট্যাক্স। কী হবে? সিনট্যাক্স। তাহলে দেখো অপশনগুলো কেমন থাকতে পারে। আমরা জানি বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম, আর কারক, বাক্য ছাড়া কারক সম্ভব নয়, কারক হচ্ছে তোমার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, এর ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স, SYNTAX, সিনট্যাক্স। আর বাগধারা, এই দুইটা থেকে একটা আসবে। বাগধারা বাংলা ব্যাকরণের অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্ব মনে রাখবা। বাগধারা অর্থ নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে? অর্থ নিয়ে কাজ করে, এটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। আমি কারক নিয়ে আলোচনা করেছি, বেসিক গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন আলোচনা করলাম। এরপর পরবর্তী ক্লাস তোমরা প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, আরও গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক মিলে একটা ক্লাস পাবে। এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি দিকে তোমরা আরও 3 থেকে 4টা ম্যারাথন ক্লাস পাবে। এর মধ্যে আমি ছুটি নিতে যাচ্ছি আর কি, রবিবারে আরেকটা ক্লাস পেতে পারো, বা সামনে আজ যে 2-1টা ক্লাস পাবে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। আর যেগুলো পড়ানো হয়েছে আর তোমরা পড়তে যেয়ে যদি কোনো সমস্যা পাও অবশ্যই আমাকে অবগত করবে, জিলানী হাসান জয় আইডিতে আমি সমাধান দিয়ে দিব। তাহলে পড়াশোনার সাথেই থাকো, আর কমপক্ষে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টে তুমি 1.5 থেকে 2 ঘন্টা করে সময় দাও প্রতিদিনই। মানে শুধু আজকেই বাংলা পড়বা, আজকেই জিকে ইংরেজি পড়বা এইভাবে না, প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে হলেও 1 ঘন্টা করে সময় দিয়ে মানে পড়াটার একটা ব্যালেন্স রাখো আর কি। হ্যাঁ দিন।